ব্যবসায়ীরা বলছেন যে ২ বছর অস্থিরতায় গেছে, অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। পরিস্থিতিটা কীরকম? পরিস্থিতিটা অনেকটা ওইরকম। শিরোনাম করেছেন ৩০ দিনে গ্যাস বিদ্যুৎ সংকট কমার ফর্মুলা। জি। ফর্মুলাটা কি? বিদ্যুতের বকেয়া আছে ৪৫,০০০ কোটি টাকার মতো। মানে ৯,০০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র আমরা এমনি পুষছি। বেশিরভাগই কিন্তু চুরি। আপনি এখন দ্বিগুণ দামে এলএনজি কিনছেন। তার মানে ওই এলএনজি দিয়েও আমাদের লাভ হবে না। তখন দেখা যাবে ডিমান্ড বেড়ে গেছে 10-20%। আচ্ছা, আপনার বাসায় এই মুহূর্তে বিদ্যুৎ আছে? ঠিকঠাক পাচ্ছেন বিদ্যুৎ? এটা নিয়েই এখন সারা দেশে সবচেয়ে বেশি আলোচনা। সরকারের মন্ত্রীরা বলছেন আগামী ২ বছর লাগবে এই সংকট কাটাতে। আমরাও সেরকমটাই ভেবেছি, যেহেতু সরকারের মন্ত্রীরা বলছেন। কিন্তু আগামীর সময় পত্রিকায় আমরা একটা রিপোর্ট আমাদের নজরে এসেছে, সেখানকার স্পেশাল করেসপন্ডেন্ট নাজমুল লিখন তিনি বলছেন যে ১ বছরের মধ্যেই এই সংকট সমাধান করা সম্ভব। আজকে তার আরেকটি রিপোর্ট আছে, ৩০ দিনে গ্যাস বিদ্যুৎ সংকট কমার ফর্মুলা। আমরা নাজমুল লিখনকে একটু আমন্ত্রণ জানিয়েছি সরকারের এই পলিসি এবং তিনি যেটি দেখিয়েছেন সেটি একটু আপনাদের সামনে আনতে চাই। নাজমুল লিখন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ব্যস্ত সময়ের মধ্যে আপনি এসেছেন। আচ্ছা, পরিস্থিতিটা এরকম হলো কেন, আগে সেটা একটু জানি। দীর্ঘদিন ধরে আমাদের দেশে দেশীয় যে গ্যাস অনুসন্ধান সেটা হয়নি। আমাদের আমদানি নির্ভরতা বেড়েছে। পাশাপাশি আমাদের যেই বিদ্যুৎ দরকার নাই, অর্থাৎ চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়েছে, সেখানে বিপুল পরিমাণ ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। এই ক্যাপাসিটি চার্জ দিতে গিয়ে জ্বালানি তেল বা জ্বালানি কয়লা, জ্বালানি আমদানি ব্যাহত হচ্ছে। সেই সংকটটা এখন প্রকট আকার ধারণ করেছে। এই সংকটটা প্রকট। আমরা একটু শুনছিলাম যে সরকার বলছিল যে জাহাজগুলি ভিড়তে পারছে না, সমুদ্র উত্তাল। এটা কি? প্রথম দিকে আমরাও কিন্তু এটাই ভাবছিলাম, কিন্তু পরে যখন আমরা ভেতরের খবর নিয়ে জানলাম আসলে এটা মূল কারণ ছিল না। মূল কারণ হচ্ছে এলএনজি সরবরাহের যে ঘাটতি, সেটাই কিন্তু মূল। লোডশেডিংটা আসলে কেন হচ্ছে? এই কারণ যে আমি গ্যাস ভিত্তিক বা ফার্নেস অয়েল ভিত্তিক সেগুলি আমি চালাতে পারছি না, যে কারণে বা চালাচ্ছি না। আমাদের চাহিদা তো ১৪-১৫ হাজার মেগাওয়াটের মতো। মানে প্রবলেমটা তাহলে কি হচ্ছে? উৎপাদন, সঞ্চালন নাকি চুরি? মানে এখানে কোথায় সংকটটা? গ্রিড ভিত্তিক যদি বিদ্যুৎ আপনি ধরেন তাহলে প্রায় ২৯,০০০ মেগাওয়াট আমাদের এখন উৎপাদন সক্ষমতা আছে ভারতের সহ আমদানি সহ। ওইটাও কিন্তু ধরা হয় যে আমাদের যেহেতু আমরা তাদের সাথে একটা চুক্তি আছে, এমনকি আদানির সাথে যে বিদ্যুৎ কেন্দ্রটা সেটা কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার জন্য কিন্তু সেখানে বিদ্যুৎ কেন্দ্রটা করা হয়েছে এবং ওই পুরো বিদ্যুৎটাই কিন্তু বাংলাদেশে আসে। ওটা কি এখন চালু আছে? হ্যাঁ, ওটা চালু আছে। ওখান থেকে পাচ্ছি, ওখান থেকে আমরা পাচ্ছি। এটা কিন্তু আমাদের মানে উৎপাদন, এটা গেল উৎপাদন। আর আমাদের যে চাহিদা কিন্তু এখন এই যে গ্রীষ্মকালে কিন্তু চাহিদা থাকে ১৬,৫০০ মেগাওয়াটের মতো গড়ে। এটা বাড়ে। আমাদের উৎপাদন সক্ষমতা আছে ১২,০০০ মেগাওয়াটের কিছু বেশি, এবং সেটার জন্য গ্যাস দরকার দৈনিক ২৫০ কোটি ঘনফুট। আমরা সেখানে গ্যাস কখনোই কিন্তু এই পরিমাণ গ্যাস পাই না। আমরা সর্বোচ্চ টেনে টুনে ১০০ কোটি ঘনফুটের কাছাকাছি গ্যাস পাই, অর্ধেকের কম। যার কারণে কি হয়, অর্ধেক পাওয়ার প্ল্যান্ট কিন্তু বসে থাকে। এটা একটা গেল। তারপরে আমরা যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেটাও কিন্তু আমরা ঠিকঠাক মতো চালাতে পারি না, নানান সংকট, কয়লা আমদানি ব্যাহত, নানান কিছু। সেই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কারণেও কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি আমাদের কিছু ইনএফিসিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট আছে। তো ওগুলো আমরা রাখছি কেন? ওগুলো কি সরকারি না বেসরকারি? এগুলো সরকারি বেসরকারি দুইটাই আছে। হ্যাঁ, পিডিবির কিছু পাওয়ার প্ল্যান্ট আছে, দিনের পর দিন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। আমাদের এই যে ক্যাপাসিটি পেমেন্ট নিয়ে যে বিতর্কের মূল কারণটা হলো যে আপনার যেই বিদ্যুৎ দরকার নাই যে পরিমাণ, তার চেয়ে আপনি বেশি বিদ্যুৎ কেন্দ্র করে রাখছেন, যার কারণে আপনার কিন্তু অতিরিক্ত। আমার ২৯,০০০ দেশের ভেতরেই, মানে ৩৩,০০০ই। আমি যদি ইন্ডিয়াটাও, তো ওটা আমাদেরই না, আমরা ইন্ডিয়া সহ ২৯,০০০, আমি যদি ক্যাপটিভটা বাদ ইন্ডিয়া সহ ২৯,০০০, কিন্তু আমার তো ১৬-১৭ হাজার মেগাওয়াটের বেশি লাগে না। তো আমি তো অর্ধেকের বেশি, মানে প্রায় ডাবল। ডাবল বলবো না, কারণ এখানে কিন্তু এই যে একটা যেটা বলে রিজার্ভ মার্জিন রাখতে হয়। কত %20 থেকে 20%। 20%, তো 17 থেকে 25%। হ্যাঁ, তাহলে আমার তো আসলে 18-20 ম্যাক্সিমাম 20,০০০ মেগাওয়াট, মানে ৯,০০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র আমরা এমনি পুষছি।
হ্যাঁ 20,000 বা একটু বেশি হবে হয়তো এরকম, হ্যাঁ 20,000-এর মতো রাফলি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি যদি সহজ হিসাব করি, এই যে 40,000 কোটি টাকা আমি ভর্তুকি দিলাম, সেই 40,000 কোটি টাকা ভর্তুকি আমি দিচ্ছি 29,000 মেগাওয়াট ধরে, এর থেকে 3/1 মানে প্রায় 9,000 মেগাওয়াট আমি বাড়তি টাকা দিয়ে এসেছি। এখানে যদি আমি দেখি 40,000-এর, তাহলে তো আমি এখানে প্রায় 12,000 কোটি টাকা আমি বাড়তি দিয়ে গেছি 15-20 বছর। আমরা এই টাকা দিয়ে তো আমি এখন বাড়তি দামে জ্বালানি কিনতে পারতাম। এটা তো আছেই, এর বাইরে আমাদের বিদ্যুৎ জ্বালানি খেতে আমাদের কিছু অযাচিত ব্যয় আছে, অতিরিক্ত ব্যয় আছে। যেই পাওয়ার প্ল্যান্টের যেই বিদ্যুৎ কেন্দ্রের দাম হয়তো 15 টাকা, সেটা নেওয়া হচ্ছে 20 টাকা, কথার কথা আমি জাস্ট বলছি। এই যে ব্যয়গুলো যদি কমানো যায়, তাতেও 3 থেকে 6 মাসের ভিতরে 40,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। আমাদের এখন কিন্তু বিদ্যুৎ জ্বালানি খাতে বিদ্যুতের বকে আছে 45,000 কোটি টাকার মতো, কম বেশি। এর ভিতরে বেসরকারি কেন্দ্রের মালিকরা পাবে 15,000 কোটির মতো কাছাকাছি। তো এই টাকা দিয়ে কিন্তু তাদের যে বকেয়া মিটিয়ে কিন্তু জ্বালানি আমদানি করা সম্ভব। কারণ তারা কিন্তু জ্বালানি আমদানি করতে পারছে না, সেটার কারণ হচ্ছে যে তারা বলছে আমাদের পুরনো বকেয়া দাও। হয়রাস তারা কিন্তু সরকারের কাছ থেকে কিন্তু নানানভাবে প্রচুর পরিমাণ কিন্তু টাকা উপার্জন করেছে। তারা ব্যবসা করবে, কিন্তু এই দুঃসময়েও কিন্তু তারা বলছে যে না আমার কাছে টাকা নেই। তারা বলছে আমার টাকা দিতে হবে, তাদের কথাটা যৌক্তিক, কিন্তু তারা কিন্তু এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ টাকা কিন্তু উপার্জন করছে। এখন যখন সরকার বিপদে তখন পাশে নাই। মন্ত্রীরা বলছেন যে 2 বছর লাগবে এই সংকট কাটাতে। আপনার রিপোর্টে দেখিয়েছেন, আমি যদি 19 তারিখের রিপোর্টের কথা বলি, সেখানে আপনি বলছেন যে 1 বছরের মধ্যেই এটা সম্ভব, 1 বছরেই কমানো সম্ভব জ্বালানি সংকট। এটা কীভাবে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা কিন্তু আগামী মাসে উৎপাদন শুরু হবে। এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, এটা আরও আগে হওয়ার কথা ছিল। সেইখান থেকে প্রথম অবস্থায় 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। আগামী বছরের ধরেন শুরুতে বা মাঝামাঝি এইটা 1100 মেগাওয়াটের মতো হয়ে যাবে। আর কিছুদিন পরে কিন্তু বিদ্যুতের চাহিদা কমে আসবে। 2 মাস পরে। 2 মাস পরে শীতকালে কিন্তু বিদ্যুতের চাহিদা কিন্তু 10,000 মেগাওয়াটের নিচেও নেমে আসে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে সরকার কিন্তু নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে। সরকার বলছে যে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করবে, সোলার, বাট মেইনলি সোলার। তো সরকার যদি সেইভাবে ড্রাইভ দেয়, তাহলে কিন্তু আগামী 1 বছরের ভিতরে কিন্তু অনায়াসে 1,500 মেগাওয়াট কিন্তু সোলার থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের সুযোগ আছে। পাশাপাশি ধরেন সরকার 1,500 মেগাওয়াট, 1,500 মেগাওয়াট গত 6 মাসে এই সরকারের। হ্যাঁ, তো সুতরাং আপনার 1,000 মানে মেগাওয়াট, এগুলো কি জাতীয় গ্রিডে? হ্যাঁ এটাও জাতীয় গ্রিড, এটা নেট মিটারিংয়ের আওতায় আসছে। তার মানে সে যখন ব্যবহার করবে, ব্যবহারের পরে এক্সেস যে বিদ্যুৎটা সেটা সে গ্রিডে দিবে। তো সে যখন ব্যবহার করছে তখনও তোমার গ্রিডের পরে চাপ কমছে। 2030-এর ভিতরে যদি আপনি 10,000 মেগাওয়াট উৎপাদন করতে চান, মানে 5 বছরে, তাহলে প্রতি বছরে তো গড়ে 2,000 মেগাওয়াট আপনাকে উৎপাদন করতে হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু সেখানেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সুযোগ আছে, অন্তত 6,000 মেগাওয়াট। 6,000 মেগাওয়াট কিন্তু করার সুযোগ আছে যদি কয়লার আমদানিটা স্মুথলি থাকে। হ্যাঁ, মানে আমাদের দেশীয় কয়লা দিয়ে সম্ভব? এই কয়লা দিয়ে আসলে যদি আপনার এই বিদ্যুৎ কেন্দ্র চালাতে হয়, তাহলে তো এই যে কয়লা উত্তোলন করতে হবে, সেটা নিয়ে তো আবার নানান জটিলতা আছে। কয়লার ব্যবহার যদি আমি আরও ধরেন প্রায় 700-800 মেগাওয়াট যদি বাড়াতে পারি, বাড়ানোর সুযোগ আছে, কারণ আমাদের পাওয়ার প্ল্যান্ট আছে। আমি কিন্তু কয়লা কিনতে পারছি না, এই কারণে আমার কয়লা কিনতে পারছি না কেন? কয়লা কিনতে পারছি না মানে তো কয়লার আপনার যে বিদ্যুৎ কেন্দ্রের যারা মালিক, তারা তো টাকা পাবে সরকারের কাছে, পিডিবির কাছে। এগুলো কিন্তু সব পুরনো বকেয়া। মানে এই বকেয়া দিতে পারছি না বলে তারা, হ্যাঁ, তারা বলছে যে আমাদের কাছে টাকা নেই, আমার টাকা দেন, পুরনো বকেয়া। তো তাদের কথা যৌক্তিক, যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে কিছু টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে কয়লা নিয়ে আসছে, আবার হচ্ছে কিছুদিন পরে দিচ্ছে। এই প্রবলেমটা সরকার দিচ্ছে না কেন? সরকারের কি টাকা? সরকারের হাতে তো টাকা ওইভাবে টাকা নাই। আপনি ধরুন 45,000 কোটি টাকার বকেয়া, আপনি এই বকেয়া তো একদিনে না। এখন সরকার যদি বিদ্যুতেই এখানে দেয়, সরকারের তো আরও খাত আছে, তাই না? তো সেই জায়গাটাতে একটা চ্যালেঞ্জ আছে। যেমন আপনি আদানির কথা বলি, আদানি হচ্ছে যে তার বিদ্যুৎ যখন হচ্ছে যে তার টাকা পয়সা ঠিকঠাক মতো দেওয়া হয়, তখন কিন্তু সে ঠিকমতো বিদ্যুৎ সাপ্লাই দেয়। যখন টাকা পয়সা কমিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আবার সে নানান কিছু বলে যে আমার মেশিন সমস্যা। আদৌ সমস্যা কিনা আমরা জানি না, বাট এটা অনেকে বলে আর কি, যে তাদের এই সমস্যা ওই সমস্যা দেখায়। কখনো বলে কয়লার সংকট। হ্যাঁ, আমি জানি না, বাট এই সময়, এই সংকটের সময়ে কেন তাদের সংকট হবে? হ্যাঁ, আপনার রামপালে বা অন্যান্য যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, হ্যাঁ, তো
তো সেইগুলো যেমন আমি আপনাকে বলি যে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে শুধুমাত্র আমি যদি ভুল না বলি প্রায় 9,000 কোটি টাকা তারাই পাবে সরকারের কাছে। হ্যাঁ, সেখানে 1320 মেগাওয়াটের যে একটা সক্ষমতা, পরে হয়তো দিয়ে হয়তো কিছু কমিয়েছে কিনা আমি সর্বশেষ খবরটা জানি না, এরকম সব পাওয়ার প্ল্যান্ট টাকা পাবে। তো সেই টাকাটা যদি দেয়, এখন তাদের বক্তব্য হচ্ছে যে পায়রা যদিও সরকারের একটা অংশ আছে, সরকারি কোম্পানির, তাদের বক্তব্য হচ্ছে যে ঠিক আছে আমাদের অল্প অল্প করে দিক, আমরা সেটা করব। হ্যাঁ, আমরা কয়লা আমদানি করি, তাহলে আপনি কয়লার আমদানিটা যদি মোটামুটি স্মুথ রাখতে পারেন তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু মোটামুটি 600-700-800 মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ আপনি দিতে পারবেন। এর পাশাপাশি যেই আরেকটা আমাদের যে সুযোগ আছে সেটা হলো যে আপনার সাশ্রয় কিন্তু একটা বড় বিষয়, এটার কোনো বিকল্প নেই। দেখেন বাংলাদেশের মতো আমার জানা মতে এত অপচয় বিদ্যুৎ জ্বালানির আমার মনে বিশ্বের অন্য কোনো দেশ করে কিনা এটা আমার জানা নেই। আমাদের যে 3 হুইলার আছেন ব্যাটারি চালিত, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ লাগছে। পাশাপাশি আমরা কিন্তু বিদ্যুৎ যে এসি, ফ্যান, তারপর লাইট, এগুলোর কিন্তু আমরা প্রচুর পরিমাণে অপচয় করি। আমি সবাই কিন্তু কম বেশি অপচয় করি। ভারতের একটা গবেষণায় দেখা গেছে আপনার এসির টেম্পারেচার যদি আপনি 23 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যান তাহলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আপনার 6% বিদ্যুৎ সাশ্রয় হবে। এইটা যদি করা যায় তাহলে কিন্তু সাশ্রয়ের মাধ্যমেও কিন্তু আপনার চাহিদা কিন্তু কমিয়ে রাখা সম্ভব। আপনি দেখেন যে যেভাবে 3 হুইলার বাড়ছে, হ্যাঁ, এটা তো আসলে একটা উদ্বেগের বিষয়। পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে বলি যে এই 3 হুইলারে যেই ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু নিম্নমানের, যার কারণে কি হচ্ছে আপনার সেখানে কিন্তু বেশি বিদ্যুৎ অপচয় হচ্ছে। আমাদের দিনে এবং রাতের যে বিদ্যুতের চাহিদা সেটা কিন্তু অনেক ব্যবধানটা কিন্তু অনেক বেশি। আপনি দিনে বিদ্যুতের চাহিদা যদি হয় আপনার 14,000 মেগাওয়াট বা 13,000 মেগাওয়াট, রাতে সেটা মিনিমাম 2 থেকে 3,000 মেগাওয়াট বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে রাতে এমনিতেই চাহিদা বেশি থাকে, কিন্তু এই যে 3 হুইলার এটার যে ইম্প্যাক্টটা কিন্তু এর উপরে পড়ছে। রাতের বেলায় কিন্তু চার্জিংয়ের কারণে কিন্তু এই বিদ্যুতের ইয়েটা বাড়ছে। পাশাপাশি অনেকে বলছেন যে তারা আসলে গরিব মানুষ, তারা কর্ম করে খাচ্ছে, হ্যাঁ, তাদের বিষয়টা আসলে কেন দেখা হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক। আবার আমরাও কিন্তু যারা অনেকে আছে এসি ব্যবহার করছি বা অপ্রয়োজনীয় যেই যন্ত্রপাতি যেগুলো ব্যবহার করছি সেই কারণেও কিন্তু বিদ্যুতের ব্যবহার বাড়ছে। সুতরাং এইগুলো যদি আপনার একটা মিনিমাইজ করে একটা সাশ্রয়ের ভিতরে নিয়ে আসা যায় তাহলে কিন্তু বিদ্যুতের ব্যবহার কিন্তু কমে আসবে। একটা সিস্টেম লসের কথা বলা হয়, জি, যে আপনার রিপোর্টের মধ্যেই আছে 7%, তার মানে এই 7%-এর যে ঘাটতি, এইটা তো আসলে একদিনে কি সুইচ টিপে বন্ধ করা সম্ভব? এটা একদিনে সুইচ টিপে বন্ধ করা সম্ভব না, এবং 60 বছরের একটা সমস্যা। আপনি যেটা বলছেন সেটা হলো যে এবং এই সিস্টেম লস আসলে যেটা কারিগরি লোকসান সেটা কিন্তু 2% গ্রহণযোগ্য বিশ্বব্যাপী, এটা হবেই। আর আপনি যেটা বলছেন যে এটা গ্যাসের যে সিস্টেম লস, অর্থাৎ যেই গ্যাস বিতরণ কোম্পানি যেই আপনার বাসা বাড়িতে বা বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র বা সার কারখানা বা শিল্পে যে গ্যাস দিচ্ছে সেটার কথা বলা হচ্ছে। এবং এই সিস্টেম লস বেশিরভাগই কিন্তু চুরি। এই চুরি হওয়ার কারণে আমরা যেটা একটা হিসাব করে দেখছি, প্রতিদিন প্রায় 20 কোটি ঘনফুট গ্যাস অপচয় হচ্ছে বা চুরি হচ্ছে। এই গ্যাসটা যদি আপনার সাশ্রয় করা যায়, এই গ্যাসেও কিন্তু আপনি বিদ্যুতে দিতে পারেন বা শিল্পে দিতে পারেন, বাসাবাড়িতে দিতে পারেন, তাতেও কিন্তু কিন্তু দেবো কি করে? এটা কি চুরি নাকি এটা আমার 60 বছরের পুরনো পাইপলাইনের লিকেজ? না, পাইপলাইনের লিকেজের কারণে কিছু অপচয় হয়, এটা ঠিক, কিন্তু সেইটা যে খুব বেশি অপচয় হয় কিন্তু তা না। আমি একটা রিপোর্টে কিন্তু দেখছিলাম যে ঢাকা শহরের, ঢাকা এবং ময়মনসিংহ বোধহয় এই অঞ্চলে যে পাইপলাইনগুলো এগুলো 30 বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে। এটা ঠিক, 30 বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে এবং আমরা এখন একটা এরকম, আমি কোন একটা পত্রিকায় আমি রিপোর্টটা পড়েছিলাম যে একটা ভয়ঙ্কর একটা অগ্নিকুণ্ডের মধ্যে আমরা বাস করছি। বিভিন্ন সময় এখান ওখান দিয়ে যে লিক বের হয় রাস্তার মধ্যে ইত্যাদি, বাসাবাড়ির ভিতরে আগুন ধরে যায়। এর আগে মগবাজারের একটা বড় ঘটনা এরকম, সেটা আসলে কি জন্য হয়েছে পরে আর তদন্ত কি আমরা জানিও না। তো এটার কারণে তো অনেক অপচয় প্লাস চুরি দুইটাই হচ্ছে। তিতাসের কিছু কর্মচারী তারাও এর সাথে জড়িত, প্লাস আপনার যারা ঠিকাদার আছে তিতাস তারাও জড়িত, পাশাপাশি স্থানীয় যারা রাজনৈতিক প্রভাবশালী, এরা সব সরকারের আমলেই, যে সরকারের যে যখন থাকে সে কিন্তু এটা নিয়ে একটা ব্যবসা করে, অবৈধ লাইন দিয়ে ব্যবসা করে। এটা যদি কঠোরভাবে দমন করা যায় তাহলে কিন্তু আপনার এই গ্যাসের যে চুরিটা এটা কিন্তু বন্ধ হবে। গ্যাসের চুরি আপনার রিপোর্টে আপনি বলেছেন
20 কোটি ঘনফুট গ্যাস চুরি বন্ধ জি। করা গেলে প্রতিদিন 5 থেকে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেত। এইটা 5 থেকে 6,000 হলেই তো আমাদের হয়ে যেত। হ্যাঁ, 5 আমাদের থেকে কোনো 6,000, সংকট হ্যাঁ, থাকে না। 5 থেকে 6,000 মেগাওয়াট যেটা বলা হচ্ছে সেটা কিন্তু শুধু 20 কোটি ঘনফুট দেওয়া হবে না। মানে আমার যেটা এখন যে গ্যাসের যে মানে সংকট আছে, বিদ্যুতের যেই সংকট আছে, সেই সংকটটা কমিয়ে তাহলে এই বিদ্যুৎ উৎপাদনটা বাড়ানো যাবে। যেমন 6,000 মেগাওয়াট যদি হয়, হ্যাঁ, তাতে কিন্তু বাড়বে। আমি তো বললাম যে আপনার তাহলে 1,000 মেগাওয়াট অন্তত বাড়ানো সম্ভব গ্যাস থেকে। 1,000 না অন্তত 500 মেগাওয়াট বাড়ানো সম্ভব মিনিমাম। হ্যাঁ, আচ্ছা, এলএনজি টার্মিনাল ছাড়া কি শিল্পে গ্যাস দেওয়া অসম্ভব এখন নতুন এলএনজি টার্মিনাল ছাড়া? স্থলভাগে 6 মাস থেকে 1.5 বছরে গ্যাস পাওয়ার কথা যে বিইআরসির সদস্য বলছেন, জি। এটা কি সম্ভব বা এটা হচ্ছে না কেন? এলএনজি টার্মিনাল ছাড়া নতুন একটা এলএনজি টার্মিনাল সরকার উদ্যোগ নিয়েছে, সেটা কিন্তু সেটা করতেও কিন্তু 2 বছর সময় লাগবে। এই জন্যই কি এই জন্যই সরকার 2 বলছে বছর যে 2 টার্গেট বছর ধরছে? টার্গেট নিয়েছে। তার মানে সরকার কি কঠিন পথগুলো অ্যাভয়েড করে সহজ পথে যাচ্ছে? কঠিন বলতে আপনি রাজনৈতিক জি, সদিচ্ছার হ্যাঁ, কথা হ্যাঁ, বলছিলেন, জি, জি। কারণ এখানে তো পলিটিক্যাল কমিটমেন্ট আসলে শিল্পাঞ্চলগুলোতে মানে রাজনৈতিক যোগসাজশ ছাড়া মানে এই দুর্নীতিগুলো করা অসম্ভব। অবশ্যই। তো সেখানে করতে গেলেই তো নানান ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সাররা সামনে চলে আরেকটা জিনিস আসে। আপনাকে একটুখানি বলি, সেটা হলো যে আমাদের কিন্তু যদি 500 মেগাওয়াট বা 1,000 মেগাওয়াটও যদি লোডশেডিং হয় এবং সেই লোডশেডিংটা যদি প্রপারলি ডিস্ট্রিবিউট করা হয় তাহলে সহনীয়। তাহলে কিন্তু সহনীয়। আপনি গ্রামে 12 ঘন্টা লোডশেডিং দিচ্ছেন, যদিও এই সরকার ঢাকাতেও লোডশেডিং দেওয়া শুরু করছে, এটা ভালো। গ্রামের মানুষ কেন একা কষ্ট করবে? বিল তারাও দেয়, আপনি আমিও দিই, কেউ তো আর কম বেশি দেন না, না। তাই না? তারা কেন কষ্ট করবে? আপনি যদি লোডশেডিংটা যদি প্রপারলি ডিস্ট্রিবিউট করেন, 1,000, 1,500 মেগাওয়াটও যদি লোডশেডিং হয়, তাও কিন্তু সহনশীল, মানুষ কিন্তু এত বুঝতে পারবে না। হ্যাঁ, যে ঠিক আছে 1-2 ঘন্টা লোডশেডিং, এটা কিন্তু মেনে নেওয়া যায়। হ্যাঁ, তারপরে আপনি আস্তে আস্তে করেন। কিন্তু সেইটা যদি না করে আপনি বলেন যে 2 বছর, 2 বছর তো অনেক সময়। এই 2 বছরের ভিতরে তো আপনার ডিমান্ড বেড়ে যাবে, আপনার কত কিছু হয়ে যাবে। 2 তার মানে বছরের ওই ভিতরে- এলএনজি দিয়েও আমাদের লাভ হবে না, তখন দেখা যাবে ডিমান্ড বেড়ে গেছে 10 to 20%। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আমদানি নির্ভরতা। বিদ্যুৎ জ্বালানি মতো একটা স্পর্শকাতর এবং অতি প্রয়োজনীয় একটা পণ্য, সেইটা আসলে আমদানি নির্ভরতা যত বাড়বে তত কিন্তু আপনার ঝুঁকি তৈরি হবে। আপনি দেখেন যে এলএনজি টার্মিনাল সাগর উত্তাল হলেই নেই, এবং বছরে কিন্তু কয়েকদিন এই কারণে কিন্তু বন্ধ থাকে। আপনি বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করবেন, তাদের উপরে নির্ভরশীল হতে হবে। কিন্তু আপনি দেশীয় যদি আপনার বিদ্যুৎ বা গ্যাস, সেটা নিয়ে কিন্তু এত ঝামেলা নেই। সুতরাং আপনি আমদানি নির্ভরতা আপনি যখন বাড়বে, তখন কিন্তু আপনার আর্থিক চাপটাও বাড়বে। আপনার এলএনজির যে দাম, আপনি এখন দ্বিগুণ দামে এলএনজি কিনছেন, তাহলে আপনি আরেকটা এলএনজি টার্মিনাল করে যে আপনি সমাধান দিবেন, তার গ্যারান্টি কি? মানে সেখানেও তো সাগর উত্তাল থাকতে পারে। সাগর উত্তাল একটা ব্যাপার, পাশাপাশি আপনার একটু টাকা দরকার। আপনি যে এলএনজি আমদানি করবেন, আপনার টাকা লাগবে না? মধ্যপ্রাচ্য যুদ্ধে বা নানান কারণে এই এলএনজির দাম কিন্তু আরও বাড়তে পারে, বা নানান কিছু হতে পারে। আপনি এলএনজি আমদানি ব্যাহত হতে পারে। হ্যাঁ, মাঝখানে আপনি দেখছিলেন যে ইরানের সাথে যে যুদ্ধের কারণে কিন্তু আমদানি ব্যাহত হচ্ছিল। হ্যাঁ, তো এটা হতে পারে। তা সেই ঝুঁকিটা কিন্তু থাকবেই। কিন্তু আপনার যে সমাধান, সেটা হচ্ছে যে আপনি দেশীয় যে রিসোর্স আছে সেটাকে আপনি সর্বোত্তম ব্যবহার করতে হবে। তার ভিতরে কি আপনি দেশীয় গ্যাসের অনুসন্ধান বাড়াতে হবে। আপনি রিনিউয়েবল এনার্জি, বিশ্বব্যাপী এখন সবাই রিনিউয়েবলের দিকে ঝুঁকছে, আপনি রিনিউয়েবল এনার্জির উৎপাদন বাড়ান। সেটা তো রাতারাতি সম্ভব না। না, এবং এটা কিন্তু কস্টলি। না, কস্টলি না। এই জায়গাটাতে কিরকম একটু এই জায়গাটাতে আমি একটা জিনিস বলি। আপনার সরকার বলছে যে 2030 সালের ভিতর, মানে 5 বছরে 10,000 মেগাওয়াট। খুবই সহজ, এটা যদি করতে পারে। আপনি যেটা বলছেন কস্টলি, পৃথিবীতে এখন পর্যন্ত, মানে আমার জানা মতে, আমি যদি ভুল না বলি, তাহলে সব কিছুর দাম বাড়ছে, কিন্তু রিনিউয়েবল বা সোলার, স্পেশালি সোলারের যে দাম বাড়ছে, দাম কমছে, ইফিসিয়েন্সি বাড়ছে। একটা সময় মানে উল্টা। আপনি দেখেন যে এখন কিন্তু ফসিল ফুয়েল, বিশেষ করে তেল, কয়লা, সব কিছুর দাম বাড়ছে, সোলারের দাম বাড়ছে। আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই। আজ থেকে ধরেন কয়েক বছর আগেও, 7-8 বছর বা 10 বছর হবে, হ্যাঁ 10 বছর আগেও কিন্তু শুধু সোলারের প্যানেল, পার ওয়াট প্যানেলের দাম ছিল 100 টাকা বা কাছাকাছি 80, 90, 100। এখন একটা কমপ্লিট সিস্টেম পার ওয়াট 40 টাকার ভিতরে হয়ে যাচ্ছে। মানে কেউ যদি একটা বাসা বাড়িতে, জি, একটা 6 তলা বাড়িতে, জি, সে এসি সহ জি, তার
মোটর চলবে, পানির মোটর চলবে, এসি চলবে, বিদ্যুতের যে অন্যান্য চাহিদা সেগুলো, এটা দিয়ে কীরকম কস্টিং আসে? এরকম কোনো স্টাডি আছে? এটা আমি বলি আপনাকে, 3 ধরনের কিন্তু সোলার সিস্টেম কিন্তু ব্যবহার হয়। একটা হচ্ছে অফগ্রিড। অফগ্রিড মিনস যেটা হচ্ছে গ্রিডের সাথে কোনো সম্পর্ক নাই, ব্যাটারি দিয়ে, ওয়ান কাইন্ডস অফ আইপিএস। অর্থাৎ আইপিএস আপনার বিদ্যুৎ থেকে চার্জ হয়, সোলার থেকে চার্জ হবে। যখন আপনার বিদ্যুৎ থাকবে না তখন আপনি এখান থেকে ব্যবহার করবেন, এটা অফগ্রিড। আরেকটা হচ্ছে অনগ্রিড। অনগ্রিড মানে সেখানে কোনো ব্যাটারি ব্যাকআপ নাই। আপনি যখন গ্রিডের সাথে এটা কানেক্ট করবেন, আপনার যে লাইন, মেন লাইনের সাথে আপনি কানেক্ট করবেন, তখন কি হবে, ফার্স্ট প্রায়োরিটি থাকবে সোলার। অর্থাৎ আপনার বাসায় টোটাল লোড হচ্ছে 20 কিলোওয়াট, আপনি এখানে সোলার লাগিয়েছেন 10 কিলোওয়াট। এখন 10 কিলোওয়াট থেকে ধরেন আপনার বিদ্যুৎ কখনো 7 কিলো, 8 কিলো, হ্যাঁ, বা 5 কিলো এরকম উৎপাদন হবে। তো সাপোজ আপনার 5 কিলো বিদ্যুৎ উৎপাদন হলো, আপনার বাসার ডিমান্ড হচ্ছে 15 কিলো। তো ফার্স্ট সে কিন্তু 5 কিলো নিবে, বাকি 10 কিলো গ্রিড থেকে নেবে। তার মানে কিন্তু আপনার 5 কিলো সাশ্রয়। কখনো আবার বাড়লে আবার গ্রিড থেকে কমে যাবে। এটা হচ্ছে গেল অনগ্রিড। আবার আপনি যখন ধরেন আপনার ডিমান্ড অনেক কমে আসছে, আপনি 5 কিলোর মানে নিচে আপনার ডিমান্ড, কিন্তু আপনার উৎপাদন হচ্ছে 7 কিলো, 2 কিলো আপনি গ্রিডে দিচ্ছেন, যেটাকে বলে নেট মিটারিং। এবং সেটার কারণে কি হচ্ছে, আপনি মাস শেষে আপনি যে এক্সট্রা বিদ্যুৎ গ্রিডকে দিচ্ছেন, সেই পরিমাণ বিদ্যুৎ বিল আপনার ওইখান থেকে কিন্তু তারা বাদ দিয়ে দিবে। আরেকটা যে বিষয়টা হচ্ছে হাইব্রিড, অর্থাৎ আপনি সেখানে ব্যাটারিও থাকবে, অর্থাৎ আপনি ব্যাটারি চার্জ হয়ে তারপরে বাকিটা হচ্ছে যে আপনি মানে গ্রিডে ব্যবহার করতে পারবেন। আপনার যে গ্রিড ভিত্তিক যে ইয়েগুলো আছে, অ্যাপ্লায়েন্সগুলো আছে, সেটাতে ব্যবহার করতে পারবেন। খরচের যে ব্যাপারটা আমি আপনাকে বলি, যদি আমি নর্মালি যদি হিসাব করি, যে ধরেন 5 কিলোওয়াটের একটা সিস্টেম যদি একজন বসান, অনগ্রিড সিস্টেম যদি বসান, তাহলে তার খরচ হবে ধরেন আপনার কত, 2.5 লাখ, 3 লাখ, খুব বেশি হলো এরকম খরচ হবে। এখন এটার পে ব্যাক পিরিয়ড কত? সিস্টেম যত বাড়বে তত কি, সিস্টেম ক্যাপাসিটি যত বাড়বে, তার কিন্তু পে ব্যাক পিরিয়ড তত কমে আসবে, অর্থাৎ তার খরচ কমবে। নর্মালি আমরা যেটা হিসাব করে দেখেছি, যদি আপনি একটা ভালো সিস্টেম বসান, এবং তাতে করে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ±5 ইয়ার্সের ভিতরে কিন্তু তার যে ইনভেস্টমেন্ট সেটা উঠে আসবে। এরপরে বাকি 15-20 বছর কিন্তু সে এখান থেকে সামান্য কিছু মেনটেনেন্স বাবদ ব্যয় করে এখান থেকে কিন্তু সে বিদ্যুৎ পাবে। সুতরাং এটা 20 বছর চলবে, 20 বছর 25 বছর, কারণ প্যানেলের যে লাইফ টাইম এটা 20-25 বছর থাকে। আচ্ছা, হ্যাঁ, তার ইয়েটা মাঝখানে ইনভার্টার বা কিছু জিনিস হয়তো চেঞ্জ করতে হয়। সুতরাং এটা অবশ্যই, এবং আপনাকে আমি বলি যে আপনি ফার্নেস অয়েল দিয়ে যদি আপনি বিদ্যুৎ উৎপাদন করতে চান এখন, তাহলে আপনার 23-24 টাকা করে পার ইউনিট পড়বে, কম বেশি। আপনি কয়লা থেকে যান 14, 15, 16 টাকা, আপনি সোলারে পড়বে সেটা 10 টাকার নিচে, 7-8 টাকায় কিন্তু আপনার হয়ে যাবে, 7, 8 বা 9 খুব বেশি হলো। আপনি সাত ভিত্তিক করলে আরও কমবে। হ্যাঁ, এটা একটা বিল নিয়ে তো আবার নানান ধরনের কথা আছে। হ্যাঁ, সেটাতে আমি আসছি। আমরা একটা স্টোরি করছিলাম, এই ভুতুড়ি বিলের নেপথ্যে কারণটা কি। আমরা যেটা দেখলাম, প্রতি বছর মে জুনে এই বিলটা বেড়ে যায়। কেন বাড়ে? মূল কারণ 2টা, এবং সেই কারসাজিটা হচ্ছে বেশিরভাগ করে সব বিতরণ কোম্পানির বিরুদ্ধে কম বেশি অভিযোগ আছে। সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে আরইবির বিরুদ্ধে। তারা কি করে, সিস্টেম লস কমায়। জুন ক্লোজিংয়ের সময় তার সিস্টেম লস কমাতে হয়, প্লাস তার যে বকেয়া যে আয় সেটা বাড়াতে হয়। তখন সে কি করে, এই সিস্টেম লস কমাতে গিয়ে সে হচ্ছে যে গ্রাহকের কাঁধে অতিরিক্ত বিদ্যুৎ বিল চাপিয়ে দেয়। কেন? কারণ হচ্ছে সিস্টেম লস মানে হচ্ছে সে কত টাকার কতটুকু বিদ্যুৎ কিনলো, কত ইউনিট কিনলো, কত ইউনিট বিক্রি করলো। এখন ধরেন এর গ্যাপ যদি যত বেশি হবে তত সিস্টেম লস বাড়বে। সে তখন কি করে, আপনি ব্যবহার করলেন 10 ইউনিট, আপনার লিখলো 15 ইউনিট, 5 ইউনিট কমে আসলো, তাহলে তার সিস্টেম লসটা কিন্তু কমে গেল। এবং আমাদের কাছে যেই ডেটা আছে, আমরা অ্যানালাইসিস কয়েকটা পল্লী বিদ্যুৎ সমিতির ডেটা আমরা নিয়েছি বিগত 2 বছরে। এই বছরেরটা এখনও পাইনি, এর আগের বছরগুলো যেটা দেখছি, সেখানে দেখা যাচ্ছে জুন মাসে সিস্টেম লস 8%, তার আগে সিস্টেম লস হয়তো 20%। জুলাই আগস্টে গিয়ে আবার 1 মাসের ব্যবধানে সিস্টেম লস বেড়ে যাচ্ছে ধরেন 15, 20, 22%। 1 মাসে তো এত সিস্টেম লস বাড়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে একটা, পাশাপাশি তাদেরকে এই যে বকেয়া বিল আদায়েরও কিন্তু একটা তাগাদা থাকে। সেই কারণে তারা অনেক সময় এই বিলটা কিন্তু বাড়ায় দেয়। তার মানে তাদের যে চুরি বলি বা সিস্টেম লস বলি বা আমি ইনএফিশিয়েন্সি বলি, সেইটার দায়ভার আসলে গ্রাহকের উপরে ফেলে দেয়। কিন্তু এখানে তারা কিন্তু এই টাকাটা কিন্তু আবার তারা কিন্তু নিতে পারে না।
কারণ তাদের তো টোটাল বিলের সাথে একটা হিসাব হয় যে টোটাল সে কতটুকু নিল, কতটুকু বিক্রি করলো। তারা কি করে, এই জুন মাসের পরে আস্তে আস্তে এটা বিলটা অ্যাডজাস্ট করে গ্রাহকের ঘাড়ে। কিন্তু গ্রাহকের ক্ষতিটা কোন জায়গায়? ক্ষতিটা হচ্ছে আপনার যখন এটা তো স্ল্যাব ভিত্তিক বিল হয়, অর্থাৎ আপনি যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন আপনার তত বেশি টাকা, তত বেশি বিদ্যুতের দাম। তো আপনি হয়তো 50 ইউনিটের স্ল্যাবে আছেন, কিন্তু আপনার ওইটা পরের স্ল্যাবে চলে গেল, তাহলে কি আপনার বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে? এই যে আপনি বাড়তি টাকাটা দিলেন, এই টাকাটা তো আপনি ফেরত পাবেন না। আপনি হয়তো ইউনিট হয়তো পরের মাসে গিয়ে কম হবে, কিন্তু এই বাড়তি টাকা তো আর আপনি ফেরত পাবেন না। হ্যাঁ, এই জায়গাটাতেই হচ্ছে যে গ্রাহকের একটা বড় লোকসান হচ্ছে। আপনি শিরোনাম করেছেন 30 দিনে গ্যাস বিদ্যুৎ সংকট কমার ফর্মুলা। ফর্মুলাটা কি? আচ্ছা, এই ফর্মুলাটা আমি বলি। এটা হচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি আমাদের বাবু ভাইয়ের এটা ফর্মুলা। উনি আমাদের অফিসে আসছিলেন, তো ওনার সাথে কথা বলতে বলতে উনি বললেন যে 30 দিনে এটা কমানো সম্ভব। কিভাবে? এটা সাময়িক একটা মানে সমাধান। সেটা কীরকম? উনি যেটা বলছেন যে ফার্নেস ওয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যদি উৎপাদন বাড়ায়, কারণ আমার তো এখন 6,500 মেগাওয়াটের মতো ফার্নেস ওয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে বা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, তো আমরা উৎপাদন করছি হয়তো 2,500 মেগাওয়াট। তো ওনার যেই ফর্মুলাটা সেটা হচ্ছে যে এই তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা যে টাকাটা পাবেন, সেই টাকাটা যদি সরকার বলে যে ঠিক আছে এই টাকাটা আমি তোমাদেরকে দিয়ে দেব, তোমরা তেল আনার ব্যবস্থা করো, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে তারা 3 সপ্তাহের ভিতরে এই তেল আমদানি করা সম্ভব, আর বাকি 1 সপ্তাহের ভিতরে বিদ্যুৎ কেন্দ্র চালানো সম্ভব। তাতে করে এই সংকটটা এইখানে যেই বিদ্যুৎটা আপনার তাহলে আপনার এই যে ফার্নেস ওয়েলের কারণে তো বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, এবং বিদ্যুতে যে গ্যাস দেওয়া হচ্ছে সেই গ্যাসটা তখন কমিয়ে শিল্পে বা বাসা বাড়িতে দেবে। তাতে করে গ্যাস বিদ্যুতের দুইটারই সংকট কমবে। এটার আবার পক্ষে বিপক্ষে নানান মত আছে। কোনো এক্সপার্ট বলছেন যে হ্যাঁ এটা ঠিক আছে, কোনো এক্সপার্ট বলছেন যে না, এর চেয়ে বরং ফার্নেস ওয়েল যদি আমি বাদ দিয়ে দিতে পারি, ইনএফিসিয়েন্ট যেসব ফার্নেস ওয়েল আছে সেগুলো যদি আমি বাদ দিতে পারি, তাহলে আমার প্রায় 42,000 কোটি টাকা সাশ্রয় হবে। সেই টাকা দিয়ে আমি এটা কি বাদ দেওয়া সম্ভব? এগুলো তো যেভাবে সরকার চুক্তি করেছে, এটা তো বাদ দেওয়া সম্ভব না আগের সরকার। হ্যাঁ, এটা সম্ভব না। তবে যেগুলোর হচ্ছে ধরেন নতুন করে, অবশ্য সরকার এখন আর নতুন করে মেয়াদ বাড়াচ্ছে না, এটা তো আর সম্ভব না, কিন্তু তাতে আরও হিতে বিপরীত হবে। ব্যবসায়ীরা বলছেন যে 2 বছর অস্থিরতায় গেছে, আর 2 বছর যদি এরকম বিদ্যুৎ গ্যাসের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে আসলে ব্যবসা বাণিজ্য একেবারে শেষ হয়ে যাবে। অনেক কারখানা বন্ধ হয়ে গেছে বা বন্ধ হচ্ছে, বেকারত্ব বাড়বে স্বাভাবিকভাবে, আমদানি বেড়ে যাবে, ডলার আবার বাইরে চলে যাওয়ার সংকট। পরিস্থিতিটা কি এরকম? পরিস্থিতিটা অনেকটা ওই রকম। যেমন আমি আপনাকে বলি, অবস্থাটা যেমন অনেক ব্যবসায়ীরা তো আসলে এই সময় আমাদেরকেও জানতে চায় আমাদের কাছে আসলে গ্যাস বিদ্যুতের কবে সংকট সমাধান হবে। গতকালের একটা বিষয় বলি আপনাকে। গতকাল একটা কাগজ উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান যারা কাগজ তৈরি করে, তারা বলছে তাদের কাছে যে কাগজ আছে, মানে তাদের উৎপাদন বন্ধ, তাদের কাছে যে কাগজ আছে তা দিয়ে আর 2 দিন চলবে স্টক, মানে তাদের স্টক আছে 2 দিন চলবে। এরপরে এর ভিতরে যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে সে কোনো কাগজ দিতে পারবে না। একইভাবে বিভিন্ন ভোগ্যপণ্য আছে, তেল, ডাল, আটা, চিনি, এগুলোরও কিন্তু একই অবস্থা। আবার ধরেন আপনার যেই তৈরি পোশাক কারখানার মালিক যারা আছেন বা অন্যান্য যে সেক্টর আছে, তাদেরও কিন্তু একই অবস্থা। তারা কিন্তু আপনার ঠিকমতো ডেলিভারি দিতে পারছেন না, পণ্য ডেলিভারি দিতে পারছেন না। এখন বিদেশি যারা বায়ার, তারা তো হচ্ছে যে এগুলো দেখবে না, তার তো দরকার, তারা তো টাইম মেনটেন করে। হ্যাঁ, তো তখন কি হচ্ছে, বারবার এরা যখন কমিটমেন্ট ফেল করছে, তখন কি হচ্ছে, এই বায়াররা কিন্তু অন্য দেশে চলে যাবে। একটা আস্থার সংকট কিন্তু তৈরি হবে। আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, এই কারণে হয়তো আপনি 1 বার 2 বার 3 বার তাদেরকে বুঝিয়ে আপনি হয়তো রাখতে পারছেন, কিন্তু বারবার যদি মানে রিপিটেডলি এরকম হতে থাকে, তাহলে তো তারা আসবে না। এটা তো গেলো দেশের বাইরে। দেশের ভিতরেও আপনারা যদি নিত্য প্রয়োজনীয় যেসব ভোগ্যপণ্য বা আমার দেশের যেসব দরকারি যেসব পণ্য, সেগুলো যদি ঠিকমতো উৎপাদন না হয়, তাহলে দেশের বাজারেও তো একটা হাহাকার তৈরি হবে, তাই না? তো সব মিলিয়ে তো এটা একটা মানে বড় সংকট। তাহলে কি লোডশেডিং কমতে যাচ্ছে? লোডশেডিং আমরা আশা করছি, সরকার যেটা বলছে তাতে করে হয়তো লোডশেডিং কিছু কমবে, তবে এটার কিন্তু ডিপেন্ড করবে যে তাপমাত্রা কেমন থাকবে। সবচেয়ে বড় যে ক্রাইসিস এখন, সেটা হলো যে সরকারের হাতে যে টাকা থাকে, তাহলে কিন্তু জ্বালানি আমদানি করতে পারে।
চাইলে, কিন্তু এই যে ধরেন এই জন্য তো হিউজ টাকা লাগবে। আচ্ছা, এই যে চুরি 7% জি। 7% যে গ্যাসের চুরি, এত সংকটের মধ্যে জি। সরকার এই 7% উদ্ধার করার চেষ্টা করছে না কেন? আমরা সেরকম ড্রাইভ দেখছি না কেন? হ্যাঁ। সেই ড্রাইভটা কি তিতাস শুরু করেছে? সেই এরকম কোনো কম্বিং অপারেশন আপনি কি দেখেছেন? তাদের যে মানে রেগুলার যে অপারেশন সেটা চলছে। রেগুলার যে অপারেশন সেটা চলছে, কিন্তু এই সংকটের কারণে আসলে তারা তাদের যে অপারেশনটা আরো বাড়িয়েছে কিনা সেই তথ্য আসলে আমরা জানি না। হয়তো আমরা নিশ্চয়ই হলে তো জানতামই। হ্যাঁ, এটা জানতাম। হ্যাঁ, তবে এটা করা উচিত, এবং এই জায়গাটাতে আসলে আমি তো বললাম যে আপনার পলিটিক্যাল যে কমিটমেন্ট সেটা অবশ্যই থাকা দরকার। হ্যাঁ, তা না হলে এটা হবে না।